মধ্যে আমরা কিছু চেঞ্জ করার চেষ্টা করছি। গতানুগতিক যে শিক্ষা তার থেকে বেরিয়ে আসা। একটা জায়গায় আমরা দেখেছি যে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং, সেটা পিএল ল্যাব কিছুদিন আগে প্রায় 210টি যে সরকারি বিদ্যালয় আছে, আমি গত 28শে জানুয়ারি আমি মহারানী তুলসীবতী বিদ্যালয় থেকে সেটা 210টি স্কুল যে আছে সরকারি কলেজ, ভার্চুয়ালি তাদের সাথে যুক্ত হয়েছি এবং এই যে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাব সেখানে আমি নিজেও গেছি। এই ব্যবস্থাপনায় এত সুন্দর যে আজকার যে নর্মাল যে সব পড়াশোনার যে পদ্ধতি তার থেকে আমাদের যে বিজ্ঞান এবং প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তিকে যদি আমরা ব্যবহার করি তাহলে আগামী দিন আমাদের যে লার্নিং গ্যাপ একটা রয়েছে, যে শিক্ষণের যে একটা ব্যবধান, সেটা কিন্তু আমরা মেটাতে পারি। ভারত সরকার একটা অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট ASER 2024-এ সেটা দেখা গেছে যে ক্লাস 5-এ যে পড়ে তার যে 44.8% শুধুমাত্র 100-র মধ্যে 44.8% মাত্র ক্লাস 2-র যে তার যে অভিজ্ঞতা বা স্কুলের ক্লাস 2-র যে তার মানে পঠন পাঠন তারা শুধু পারে, বাকিরা কেউই পারে না। তাহলে কি দাঁড়ালো? এই যে গ্যাপটা, তার জন্যই এই ধরনের আমরা নতুন নতুন এই যে পাল ল্যাব সেটা আমরা এগুলো আনছি। এটা কীরকম? এটা আধুনিক শিক্ষণ পদ্ধতি, যারা এখন তো আমরা ডিজিটাল যুগ থেকে বেরিয়ে এখন AI কিন্তু চলে গেছি। সেখানে অ্যালগোরিদমের মাধ্যমে যে কোনো কঠিন প্রশ্ন যাই থাকুক সেগুলো সহজ সরলভাবে স্টুডেন্টদের বোঝানোর ব্যবস্থা এখন হয়ে যায়। এবং এই যে ব্যবস্থা আমরা এই যে পাল আমরা শুরু করলাম, এতে দেখা গেছে যে টিচারদের সাথে অনেক সময় অনেক স্কুলের মধ্যে টিচারদের যে রেশিও, টিচার এবং স্টুডেন্ট রেশিও, সেটা কিন্তু অনেকটা কম। কিন্তু এই যে প্রযুক্তি সেটা ব্যবহার করলে আমরা নিজেরা কিন্তু এই যে পার্সোনালাইজড ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেক ইজিলি, আমি সেই ল্যাবে আমি 5-6 মিনিট আমি ছিলাম সেখানে, এত সুন্দরভাবে পড়াশোনার পদ্ধতি যে এনি কোশ্চেন, ফর এক্সাম্পল একটা ম্যাথ দেওয়া হলো, ম্যাথটা যদি পড়তে গেলে দেখা গেল সেটা খুব কঠিন, কিন্তু এক একজন স্টুডেন্টের এক এক রকম, কিন্তু তার রিসিভ করার ক্ষমতা এক এক রকম। তো তার জন্য তাকে একদম সহজ সরলভাবে এই পদ্ধতিতে এমনভাবে বুঝিয়ে দেবে যে একদম ফার্স্ট যে বুঝে গেছে এবং লাস্ট যে বুঝেনি তার সাথে সমতা চলে আসবে। তো এর উপর আমরা ভিত্তি করে এই ধরনের পঠন পাঠন আমরা শুরু করেছি আমাদের যে ত্রিপুরা স্কুল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে আমরা শুরু করেছি এখন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে ন্যাপ, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যে এত বছর পরে যেটা শুরু করলো, তাতে আমরা নিজেরাও আমাদের টিচারদের আমরা দেখেছি আগে যখন বলতো যে কোনো একটা সাবজেক্টে বলতো এটা লিখে দেখাও, তা আমরা লিখতে গেলে ওই যে বইয়ের ভিতর যে ভাষাগুলো আছে, যে শব্দগুলো এবং তার যে স্টাইল অফ সেন্টেন্স, সেটা যদি লিখি তাহলে টিচারও কিন্তু খুব খুশি হতেন, বলো বাহ তুই তো একদম দারুণ সুন্দর লিখেছিস, অর্থাৎ মুখস্থ করে লেখা। এটা কিন্তু পথেই নয়, এই পথে চলতেই নেই। এই যে মুখস্থ করে যে শিক্ষা, তার থেকে বেরিয়ে আসার জন্য এই যে ন্যাপ 2020 সেটা কিন্তু শুরু হয়েছে। তো আমি যে কথাটা বললাম যে এই ধরনের যে নতুন সিস্টেম, এতে করে আমি এখন এখানে একটা ঘরের ক্লাসের মধ্যে বিভিন্ন সাইজের কিন্তু ছেলে মেয়েরা থাকেন, বিভিন্ন চিন্তাধারার লোক থাকে। তো আমি যদি একটা জামা একটা সব সাইজের একজনকে আমি পরিয়ে দেই, এটা তো ফিট হবে না, সবার জন্য ফিট হবে না। 5টা আঙ্গুল যেমন সমান হয় না, অথচ 5টা আঙ্গুলেরই কিন্তু ইম্পর্টেন্স আছে, প্রতিটা মানুষেরই কিন্তু ইম্পর্টেন্স আছে। আজকে এই মুহূর্তেও যারা জন্মগ্রহণ করছে তার মধ্যে উপর থেকে কিন্তু তাকে ইনবিল্ড দিয়ে দিয়েছে, ইউ আর মিন ফর দিস ওয়ান। কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে কে কিসে পারদর্শী। সেটা কিন্তু আমাদের মধ্যে গতানুগতিক, আমরা যদি মনে করি যে ওয়ান সাইজ ফিটস অল, তাহলে ভুল হবে। এই কারণেই ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে এই বিশেষগুলো এখন নিয়ে এসছে এবং এগুলো ভিজুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করছে এবং ভিডিও লেন্স এবং গেমিফাইড অ্যাক্টিভিটির মাধ্যমে, এগুলোর টার্ম আমি বলছি। তো এই যে বিষয়গুলো আছে
যে এআইকে ব্যবহার করে 5Gকে ব্যবহার করে নতুনভাবে শিক্ষণ পদ্ধতি মানে এক লহমায় পড়া যায়। আমি একবার যখন দিল্লিতে যাই একটা প্রোগ্রামে, সেখানে আমার এআই এবং 5Gর উপর আমার বলতে হয়েছিল। আমি অবাক হয়ে গেছি পড়তে গিয়ে, যে সাপোজ আই এম এ সার্জন, আমি এখন আমি সাপোজ ওটির ভিতরে আমি যেতে পারবো না, কিন্তু এআই এবং 5G ব্যবহার করে এমন একটা পরিবেশ মনে হবে যেন অ্যাজ ইফ আই এম ইন ওটি, অপারেশন থিয়েটার। তো কোথায় এই পদ্ধতিটা আগে আমরা জানতামই না, এবং সমস্ত মনে হচ্ছে যে আমার চোখের সামনে অপারেশনটা হচ্ছে। তো আজকে প্রযুক্তির যুগ, আমরা কোনো অবস্থায় পিছিয়ে থাকতে পারবো না, সারা পৃথিবীর সাথে আমাদের কম্পিটিশন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন এই পৃথিবী, এই দেশ, এই রাজ্য তাদের কাছে যারা আগামী দিন যাদের কাছে জ্ঞান, এবং জ্ঞান কি প্রকৃত জ্ঞান থাকতে হবে। আমি বহু লোককে দেখি শিক্ষিত, ভালো সার্টিফিকেট আছে, বড় বড় ডিগ্রি আছে, কিন্তু দেখা যায় মানে যখন ব্যবহারের কথা আসে, অনেক সময় রাস্তাঘাটেও দেখি, গার্হস্থ্য সমস্যাও যখন দেখি, বা বিভিন্ন জায়গায় শিক্ষিত হয়েও অশিক্ষিত নিচে মতো ব্যবহার করে, তাহলে এটা প্রকৃত শিক্ষা হলো না। তাহলে আমাদের শিক্ষার তাহলে একটা গ্যাপ রয়েছে সেখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ধরনের একের পর এক কিছু কিছু নতুন নতুন আমরা ইমপ্লিমেন্টেশন করছি। আর আগামী দিনের যেখানে যারা স্টুডেন্টরা আছে তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, এবং শিক্ষার ক্ষেত্রে আমরা যদি এইগুলো আমরা অ্যাডপ্ট না করি, আগামী দিনে এই যে 100% রেজাল্ট আসা, সেটা সম্ভব হবে না। আজকে এখানে T-SQAB আমরা শুরু করেছি। T-SQABটা কি? ত্রিপুরা স্কুল অ্যাসেসমেন্ট অ্যান্ড এসুরেন্স ফ্রেমওয়ার্ক, সিবিএসসির মাধ্যমে সেটা ডেভেলপ হয়েছে এবং ন্যাশনাল এডুকেশন পলিসিতে রয়েছে। এই যে এত এত স্কুল আগে খোলা হয়েছে, এখনও যে খোলা হয়েছে, সেইগুলোর মধ্যে আমাদের এই অ্যাসেসমেন্ট হবে কোন স্কুলগুলো ঠিকভাবে পড়াচ্ছে কিনা, কোনো টিচারের মানে ঠিকভাবে তার সাবজেক্টসের উপরে দখল আছে কিনা, এবং স্টুডেন্টসদের মধ্যে তার নেওয়ার ক্ষমতা আছে কিনা। তো এর জন্য T-SQAB আমরা একটা প্রজেক্ট আমরা শুরু করেছি এখানে। আপনারা সবাই জানেন যে নিপুণ ত্রিপুরা, আমরা নিপুণ ত্রিপুরা ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি, এই নিপুণ ত্রিপুরা আমরা শুরু করেছি। এতে করে যে বেসিক যে শিক্ষা, রিডিং পড়া, তা লেখার প্র্যাকটিস করা, এবং অনেকগুলো ম্যাথ আছে খুব সহজ সরল ম্যাথ, সেইগুলো প্র্যাকটিস করা, একদম ক্লাস 1-2 থেকে সেগুলো শুরু করা নিপুণ ত্রিপুরা। সেটা আমরা 3 থেকে 7 বছরের যারা আছেন তাদের মধ্যে এই নিপুণ ত্রিপুরা আমরা শুরু করেছি। একটা বিদ্যা সেতু মডিউল আমরা শুরু করেছি, অর্থাৎ 7 থেকে 9 সপ্তাহের একটা মডিউল আমরা শুরু করেছি। আমরা জানি ক্লাস 1-এ যখন ছেলে মেয়েরা স্কুলে যায়, প্রাইমারি স্কুলে, সেখানে যাওয়ার সময় সে বিভিন্ন যে স্ট্যাটার ফ্যামিলির থেকে আসে, কেউ ধনাঢ্য ফ্যামিলির থেকে আসে, কেউ গরিব ঘরের আসতে পারে, কেউ অঙ্গনবাড়ির থেকেও আসতে পারে, বা কেউ ডাইরেক্ট স্কুলে ভর্তি হতে পারে। তাকে প্রথমে স্কুলে এসে ক্লাসের ভিতরে আমাদের নিজেদেরকেই আপনি চিন্তা করুন, যারা এখানে টিচাররা আছেন বা অন্যান্য গার্জিয়ানরা আছেন, ক্লাস 1-এ যখন আমরা স্কুলে যেতাম, একটা ভয় একটা ভাব যে এই স্কুলের ক্লাস জানি কীরকম হবে। প্রথমেই গেলাম, যাওয়ার পরেই শুরু করে দিল মানে বোর্ডের মধ্যে লেখা এ ফর আপেল, বি ফর বল, বুক, এইসব ইত্যাদি। তাহলে তাকে অ্যাক্লামেটাইজেশন করা যে ক্লাসের ভিতরে, এই যে সমস্ত ধরনের ছেলে মেয়েরা যে এখন আছে, তাদের সাথে একজন আরেকজনের পরিচয়, একজন এই যে সবাইকে একসাথে করা সেখানে, তার জন্য আমরা এই বিদ্যাসেতু মডিউল আমরা শুরু করেছি। এবং তাতে করে আমরা দেখেছি রেজাল্টও পাচ্ছি। এখন এই রেজাল্ট কিন্তু এই যে শুরু করেছি এখন থেকে, সেগুলো আপনার 12 বছর পরে সেগুলো আরও আমরা দেখতে পারবো। সেগুলো মিশন মুকুল একটা আমরা শুরু করেছি। সেটা মিশন মুকুলটা কি? বিদ্যালয় দপ্তর থেকে শুরু করেছে মিশন মুকুল। যারা অঙ্গনবাড়ি স্টুডেন্টদের পড়ান টিচাররা, তাদেরকেও যে যখন প্রাইমারি স্কুলে আসবে টিচারদের ট্রেনিং দেওয়া হচ্ছে, যে এই ছেলে মেয়েদের মাঝে মাঝে স্কুলেও নিয়ে আসবেন, তাদেরকে স্কুলের পরিবেশের সাথে পরিচয় করান, এবং নিজেরাও ওই স্কুলে গেলে ক্লাস 1-এ যখন ভর্তি হবে তাকে কি কি করতে হবে আগের থেকে আপনারা একটা ওদেরকে শিক্ষাদান করবেন। আমরা এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে একটা জাদুই পিটারা একটা নাম আছে, সেটা হচ্ছে যে এই যে নিপুণ কর্নার, নিপুণ ত্রিপুরা নিপুণ কর্নার, সেখানে নিজেরা মানে খুব কম পয়সায় কাগজ দিয়ে বিভিন্ন
যে রাস্তায় পড়ে থাকে, এরকম বাড়ি ঘরে অনেক কাগজ মলাট এইসব পড়ে থাকে, সেইগুলো দিয়ে খেলনার মাধ্যমে, মানে সাপোজ বাঁশ দিয়েও, আমি একটা জায়গায় গিয়েছিলাম নিপুণ কর্নারে, আমি প্রায়ই যাই বা ওদের নিয়ে আমি কথাবার্তা বলি, এত সুন্দর সুন্দর জিনিস ক্লাসের ভিতরে কর্নারে বসে থাকবে। সাপোজ একটা বাগাডুলির মতো এরকম একটা বাঁশ দিয়ে বাঁধানো, তো একটা জায়গায় আমি দেখলাম একটা কাঠি রেখেছে বাঁশের, পয়সা কি লাগবে, কিছু লাগবে না, আরেকটা খাপের মধ্যে দুটো বাঁশ রেখেছে, তিনটে এরকম করে করে। তো কী হয়েছে, যখন স্টুডেন্টকে বলবে যে এখানে 1 আছে, এখানে কত আছে, 3টা, তাহলে 3+1 কত হলো, তুমি আলাদা করে দেখো। এরকম সুন্দর সুন্দর যে ব্যবস্থা আমরা এখন, এবং তার জন্য আমাদের যারা টিচাররা আছেন তাদেরকেও কিন্তু আমরা তার জন্য ট্রেনিং দিচ্ছি। আমাদের এই ব্যবস্থা তো আমরা করছি, তাছাড়াও একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ত্রিপুরাতে আমাদের কিন্তু অনেক ধরনের কারিকুলাম আছে, অনেকগুলো, যেমন ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেমন আছে, আবার আইসিএসসিও আছে, অর্থাৎ আইসিএসসি মানে ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন। এবং স্টেট বোর্ড যে সমস্ত দেশের মধ্যে কিন্তু নিজের নিজের স্টেটের অনুযায়ী তাদের স্টেট বোর্ড হয়, যেমন আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমাদের এখানে ওপেন স্কুলিং আছেন, আমাদের ওপেন ইউনিভার্সিটি এখন স্টার্ট হয়েছে, অনেকে পড়তে চায় কিন্তু কাজের কারণে তাই সে পড়তে পারে না, তো এখন ওপেন ইউনিভার্সিটি, ওপেন স্কুল এবং ফরেন যে ইন্টারন্যাশনাল বোর্ড সেটাও কিন্তু রয়েছে। অর্থাৎ এক একটা কারিকুলাম একরকম। সিবিএসসি যারা পড়বে তাদের কারিকুলাম হচ্ছে, যারা নিট দেবে, জি দেবে, তাদের জন্য যে কারিকুলাম সেগুলো থাকে। আবার আমরা যে আইসিএসসি বোর্ড, সেখানে কিন্তু বেশিরভাগ, অন্যগুলো তো আছেই, কিন্তু তারা ল্যাঙ্গুয়েজের উপর বেশি জোর দেয়। আর বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্টেটের, তারা কি জোর দেয়, তারা দেয় আমাদের নিজস্ব যে আমাদের ইতিহাস ত্রিপুরার বা নিজ নিজ যেসব স্টেটের, তার উপর ভিত্তি করে এই কারিকুলাম তৈরি করে। আবার যারা বাইরে যেতে চায়, বিদেশে যেতে চায়, তাদের জন্য কারিকুলাম আলাদা। অনেক সময় আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা না বুঝেও আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যে ফিউচারে তার টার্গেট কী সেগুলো মাথায় রেখে আমরা এগুলো করা আমার মনে হচ্ছে। ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, যেটা এত বছর ধরে কেউ সাহস করেনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। এবং যেভাবে এখন চেষ্টা হচ্ছে, একটা সময় ছিল যে পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা বলি যে বিদেশ থেকে ভারতবর্ষে আগে আসতো পড়াশোনার জন্য। আমরা যদি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরা যদি সেই বিক্রমশিলার কথা বলি, বল্লভীর কথা বলি, এরকম প্রচুর ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে ছিল। কিন্তু আমাদের এখানে মুঘলরা শাসনবারে ছিল এবং ইংরেজরাও ছিল, কিন্তু তারা আসার পরে এই যে আমাদের ইতিহাস, আমাদের যে এই যে জ্ঞানপীঠ যে ইউনিভার্সিটিগুলো, আমাদের যে পড়াশোনার যে পদ্ধতি, সেগুলো নষ্ট হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী যে এসে সে আবার নতুন করে সেগুলোকে আবার পুনরুদ্ধার করছেন। আমাদের শিক্ষানীতি এখন এই সব বিষয়ের উপর নতুনভাবে চেষ্টা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা জিনিস আপনারা দেখেছেন, যে স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা স্ট্রেস থাকে পরীক্ষার সময়, উনি পরীক্ষা পে চর্চা, আমরাও সেই পরীক্ষা পে চর্চার মধ্যে আমরা বসি অনেক সময়, এত সুন্দরভাবে যে স্ট্রেস কিভাবে রিলিজ করতে হয় পরীক্ষার সময়। আর এই স্ট্রেস রিলিজ যত বেশি হবে তত কিন্তু তার ভিতর থেকে অনেক কিছু মানে বেরিয়ে আসবে, সে নতুন কিছু করার চিন্তা ভাবনা করবে। এবং সেটা কিন্তু উনি দেখলাম যে উনি কিন্তু সেগুলো প্রায়শই আমাদের সামনে রাখেন। আমরা এর মধ্যে এইগুলো তো আমরা করছিই, পাশাপাশি যে টিএলএম, আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল একটু আগে যে নিপুণ কর্নারে যে রাখার জন্য, তার জন্য আমাদের যে কিভাবে তাদের ট্রেনিং দেওয়া যায়, স্টুডেন্টরা নিজেরা কিন্তু সেগুলো তৈরি করছে। আমাদের একটা নতুন আরেকটা জিনিস, আমরা সহর্ষ কার্যক্রম একটা শুরু করছি। সহর্ষ মানে আনন্দের সাথে পড়াশোনা। অর্থাৎ আমি যে কথাটা একটু আগে বলার চেষ্টা করেছি যে প্রতিটা স্টুডেন্টের মধ্যে কিন্তু ইনবিল্ড কিছু না কিছু আছে, কিন্তু আমরা সব কটাকে ভাবি যে একরকম পড়াশোনা। এক একটা স্টুডেন্টের ছোটোবেলার থেকে তার মধ্যে কিন্তু একটা ইনোভেটিভ বা তার মধ্যে একটা ড্রিম একটা আছে, তার মধ্যে অনেক কিছু আছে, সে ভাবনা সে বলতে পারছে না। কিন্তু এই সহজ কার্যক্রমে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমরা এই কার্যক্রমটা এখন শুরু করছি, তার রেজাল্টও আমরা পাচ্ছি। তাতে করে
ছেলে মেয়েদের মধ্যে কিন্তু অনেকটা তাদের বলার যে চেষ্টা এবং তার ভিতরে যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু এখন প্রকাশ পাচ্ছে। আমরা বিদ্যাজ্যোতি স্কুল শুরু করেছি, আপনারা সবাই জানেন 125টা বিদ্যাজ্যোতি স্কুল শুরু করেছি। কিন্তু 125টি যে আমরা বিদ্যাজ্যোতি স্কুল শুরু করেছি তার মধ্যে রেজাল্ট প্রথম অবস্থায় যখন বেরিয়েছে অনেকেই হইচই শুরু করেছে। কিন্তু গত যে রেজাল্ট বেরোলো প্রথম দিয়ে একটু অসুবিধা হয়, কিন্তু সেই রেজাল্ট আমরা দেখলাম যে এত ভালো রেজাল্ট হলো যে এটার একমাত্র যে আমাদের মানে যে কারিকুলামগুলো সেই কারণে এগুলো সুবিধা হয়েছে। আমরা স্টুডেন্টদের জন্য সুপার 30 একটা প্রকল্প আমরা শুরু করেছি। এতে করে আইআইটি এবং এমবিবিএস এনআইটি ভর্তির সুযোগ তারা পাচ্ছে। প্রায় 8 জন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে, 12 জন এমবিবিএস পেয়েছে, 13 জন এনআইটিতে সুযোগ পেয়েছে। আমরা যারা স্কুলের যারা মেয়েরা আছেন, আমরা বারবার বলি যে মেয়েদের তাদেরকে আমাদের মহিলাদের সশক্তিকরণ করা প্রয়োজন। ক্লাস 9-এ যারা পড়ে সমস্ত স্টুডেন্টদের মেয়েদেরকে আমরা বিনা পয়সায় বাইসাইকেল দিয়েছি। প্রায় 1,22,000-এর মতো, তার বেশি আমরা অলরেডি তাদেরকে বাইসাইকেল দিয়েছি। আগরতলা শহরে হয়তো বা ততটা দেখা যায় না, কিন্তু আমরা যখন বাইরে যাই দেখি প্রচুর মেয়েরা এরকম বাইসাইকেল দিয়ে স্কুল থেকে বাড়িতে যাচ্ছে, বাড়ি থেকে স্কুলে আসছে। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স একটা আমরা প্রকল্প নিয়েছি। তার মধ্যে প্রায় 703 জন মেধাবী যারা শিক্ষার্থী তাদেরকে আইপ্যাড এবং আমরা ট্যাব দিয়েছি। এর মধ্যে আমরা পিএমসি স্কুল আপনারা জানেন, ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানে যে টিঙ্কারিং ল্যাব থেকে আরম্ভ করে সেখানে 3D ডাইমেনশনে 3 ডাইমেনশনাল যে ব্ল্যাকবোর্ড থেকে আরম্ভ করে, ব্ল্যাকবোর্ড তো আর এখন নেই, স্মার্ট ক্লাস তৈরি করার সমস্ত ব্যবস্থা রয়েছে। প্রায় 84টি বিদ্যালয় আমরা স্টেট গভর্নমেন্ট থেকে সেটাকে পিএমসি উন্নত করেছি। আমরা এর মধ্যে 1,384টি বিদ্যালয়ে আইসিটি প্রকল্প, 435টিতে বৃত্তিমূলক, ভেরি ইম্পর্ট্যান্ট, এখন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে পড়াশোনা, 1210টি স্কুলে স্মার্ট ক্লাসরুম, টিঙ্কারিং ল্যাব 367, 180টিতে পার্সোনাল অ্যাডাপটিভ লার্নিং ল্যাব আগে যেটা ছিল এখন আরও নতুনভাবে, যেটা আমি একটু আগে বললাম পাল, সেটা আরও নতুনভাবে আমরা সেটাকে উন্নতি করেছি। এখানে আমরা 9ম শ্রেণীর যারা ছাত্রছাত্রী অনেকে আছে, দেখা যায় যে তাদের মধ্যে কিন্তু বিজ্ঞান নিয়ে পড়ার একটা অনীহা থাকে, তো তাদের জন্য আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন একটা শুরু করি এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন চালু করি। আমরা এর মধ্যে যারা পিএম জনমন, আপনারা সবাই জানেন জনজাতি গোষ্ঠীর সেই সব জায়গায় যারা জনজাতি অধ্যুষিত এলাকায়, সেখানেও তাদের বিনা পয়সায় বোর্ডিংয়ে যারা থাকেন তাদেরকে বৃত্তি দেওয়া, প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। ইভেন জনজাতি এলাকার মধ্যে আমরা যে রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, আমাদের সরকার আসার আগে 2018 আগে মাত্র 4টে ছিল, সেই জায়গায় আজকে আমাদের প্রায় এখানে 21টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে। আমি নিজেও কয়েকটা জায়গার মধ্যে ইনোগ্রেশন করছি, এত সুন্দর, এবং সমস্ত যারা ফ্যাকাল্টি আছেন বাইরের থেকে আসছে। সেখানে জনজাতিদের মধ্যে কিন্তু আগে একটা অবস্থা ছিল, জনজাতিদের যত বেশি শিক্ষার থেকে দূরে রাখা যায় ততই সুবিধে। এখন এই যে 21টার মধ্যে প্রায় 12টা চালু হয়ে গেছে, আরও 6টা এই মার্চের মধ্যে শুরু হবে, বাকিগুলোও শুরু হবে। আমি এবার দিল্লিতে গেলাম, সেখানে গিয়ে আমি আরও যাতে 15টার মতো হয়, আরও বাড়ানো যায়, তার জন্য আমি সেখানে অনুরোধ করে এসেছি। ক্রাইটেরিয়া আছে অনেকগুলো, যে প্রতিটা যে আমাদের ব্লক আছে, ব্লকে জনজাতির যে অধ্যুষিত এলাকা সেখানে এই ক্রাইটেরিয়ার উপর সেই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করবে। সেখানে কি ক্রাইটেরিয়া, মিনিমাম 50% জনজাতি থাকতে হবে বা 20,000 সেখানে পপুলেশন থাকতে হবে, তবেই হবে। তো এটাকে কিছুটা রিল্যাক্সেশন করে আমি আরও 15টা যাতে হয় তার ব্যবস্থা করছি। আমাদের অত্যন্ত আনন্দের বিষয় আজকে, সেটা গর্বের সাথে আমরা বলতে পারি যে ত্রিপুরা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। এটা গত 23শে জুন 2025, আমি নিজেও এখানে ছিলাম, এবং এটা কিন্তু এই গোয়া এবং মিজোরামের পরে আমরা 3rd স্টেট আমরা, এবং এখানে লোক সংখ্যা যদি আমরা দেখি এই দুটো স্টেটের তুলনায় আমরা কিন্তু অনেক বেশি লোক সংখ্যা। আগে সাক্ষরতা বলতে আমরা যেটা বুঝতাম যে খালি
ওই স্বাক্ষর দিলেই সাক্ষরতা। এখন কিন্তু এরকম না, প্রায় 6-7টা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া যদি সম্পূর্ণ করা যায় তবেই তাকে পূর্ণ সাক্ষরতা দেওয়া হয়। আমরা ত্রিপুরা 95.6% আমরা সেটা পেয়েছি। এবং ইউনেস্কোর যে গাইডলাইন সেখানে বলা হয়েছে যে 95%-এর যদি হয় তাহলে এটাকে পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে ঘোষণা করা যায়। তো একের পর এক আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, আমরা সিবিএসসি এবং টিবিএসসিতে যারা 12th ক্লাস পাস করেছে, তো সেখান থেকে প্রায় 140 জন যারা মেধাবী ছাত্রীরা আছেন তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি। ইভেন তাদের লাইসেন্স পর্যন্ত আমরা করে দিয়েছি। আপনারা জানেন, যখন আমি প্রথম মুখ্যমন্ত্রী হই তখন আমরা দেখেছি গ্রস এনরোলমেন্ট রোল যেটা, সেটা অনেকটা মেয়েদের ক্ষেত্রে অনেকটা কম হয়। তো সমস্ত যে আমাদের যে গ্র্যাজুয়েশনের স্কুলগুলো আছে, জেনারেল যে স্কুলগুলো আছে গভর্নমেন্ট স্কুল, সেইগুলো আমরা মেয়েদের জন্য সমস্ত ফি মুকুব করেছি। এতে করে যে জিআরের রেট কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ চালু করেছি। দিব্যাঙ্গ যারা আছেন, দৃষ্টিহীন, এখন পর্যন্ত প্রায় 23 জনের উপরে তাদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। অনেকে আইএস আইপিএস হতে চায়, ইউপিএসসি এক্সাম দিতে চায়, তাদের জন্য লক্ষ্য নামে আমরা একটা স্কিম করেছি। এবং এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 10 জনের উপরে বহুজনকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। এখানে আজকে ত্রিপুরা থেকে আগে আমরা যদি পড়াশোনা করার পর কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারতাম না। এখন ত্রিপুরাতে এত এখানে সুবিধা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ত্রিপুরার মধ্যে এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি তো একটা আছে, যেটা আগে ত্রিপুরা ইউনিভার্সিটি নামে শুধু স্টেট চালাতো, সেটা এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে। আমাদের স্টেটের এমবিবি ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে। প্রায় 3 থেকে 4টে 5টার মতো, এর থেকে ভালো যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ত্রিপুরাতে এসে গেছে অলরেডি। বিভিন্ন কোর্স এখানে করছে। একটা এডুকেশনাল হাব এখন ত্রিপুরাতে এখন তৈরি হয়েছে। আমাদের এখানে মেডিকেল সিট, আগে এখানে ডক্টর দিলীপ বাবু আছেন এখানে, আমরা জানি যে খুব অল্প সংখ্যক সিট ছিল আমাদের সময়ে, প্রায় 12টা 13টা 6টা এরকম ছিল। সেই জায়গায় আজকে 450 মেডিকেল সিটস হয়েছে। বিডিএসের সিট একটা ছিল, সেখানে আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে, 63টা আসন সংখ্যা সেখানে হয়েছে। বিএসসি নার্সিংয়ের সিট গভর্নমেন্টের একটা ছিল, আর এখন সেখানে প্রায় 50টা সিটের সরকারি পর্যায়ে বিএসসি নার্সিং কলেজ এখানে হয়েছে। এবং এএনএম জিএনএম গভর্নমেন্ট এবং আমাদের প্রাইভেট মিলে প্রচুর এখন জিএনএম এএনএম পড়ার সুযোগ রয়েছে। এগ্রিকালচার কলেজ এখানে হয়েছে, ভেটেনারি কলেজ হয়েছে, ফিশারি কলেজ হয়েছে, উমেন্স কলেজকে ইউনিভার্সিটি করার জন্য আমরা অলরেডি ক্যাবিনেটে ডিসিশন হয়েছে। এনআইটি যেটা আছে আপনারা সবাই জানেন, ত্রিপুরাতে এনআইটি হয়েছে। আগামী দিন হয়তো এখানে আরও বড় ধরনের ইনস্টিটিউটও আসতে পারে, এবং তার জন্য চেষ্টা আমরা চালাচ্ছি। ত্রিপুরার যে টিআইটি আছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটাকে এখানে ড্রোন সেন্টার আমরা অলরেডি সেখানে করেছি। এবং টিআইটিকে যাতে ইউনিভার্সিটি করা যায় তারও প্রচেষ্টা কিন্তু আমরা এই ক্যাবিনেটে সেটা ডিসিশন নিয়েছি। ল কলেজ হয়েছে, ন্যাশনাল ল কলেজ হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, একের পর এক। এখন বাইরে একবার ভাবুন আপনারা, যে এখান থেকে যখন আমরা আগে বেরোতাম, সেই কলকাতায় যাও, কলকাতা থেকে আবার হাওড়া স্টেশন বা সেই আপনার স্টেশনে দাঁড়িয়ে আপনার শিয়ালদার থেকে যেতে হবে, মা বাবাদের চিন্তা, টাকা পাঠাও। এখন ত্রিপুরাতে বসে ছেলে মেয়েদের পড়াশোনার এত সুযোগ হচ্ছে, একদিকে হেলথের হাব, একদিকে আজকে পড়াশোনার হাব, সব মিলিয়ে আমরা যেভাবে কাজ করছি, যে কারণে আজকে ত্রিপুরা আজকে ফ্রন্ট রানার স্টেট হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে নীতি আয়োগের মাধ্যমে। একের পর এক কাজ করার সুবিধা সেটা এইভাবে হচ্ছে। আজকে পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আজকে যদি জিএসডিপির কথা বলি, সেকেন্ড হাইয়েস্ট ত্রিপুরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আজকে ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলি, আমরা সবচেয়ে ভালো পজিশনে আছি এখানে 28টা রাজ্যের মধ্যে। তো একের পর এই ধরনের একটা শান্তির বাতাবরণ থাকার কারণে আজকে বাইরের থেকে প্রচুর লোক আজকে শিক্ষার দিকে হোক, আজকে হেলথের বিষয়ে হোক, এগ্রিকালচারে হোক, সব বিষয়ে মানুষ কিন্তু আসছে। একটা নতুন ত্রিপুরা, যেটা আমার পূর্ববর্তী বক্তা ডক্টর দাস যেটা বলেছেন, যে আমরা আমরা চাই যে ত্রিপুরা একটা নতুন ত্রিপুরা যেন আমরা করতে পারি। এখানে আজকের এই প্লাটিনাম জুবলি, সত্যিই এটা কিন্তু আজকের আমি বলবো যে এটা কিন্তু মানে
এটা অত্যন্ত গর্বের দিন আজকে, এবং এটা একটা মাইল ফলক এই স্কুলের জন্য। এখানে পুরনো যারা আছেন তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে স্মরণ করা, তাদেরকে মাঝে মাঝে তাদের ফ্যামিলির সাথে খবরাখবর রাখা, এবং এই স্কুলকে আরও যে এখানে যে কমিটি আছে সেই কমিটির যারা যারা আছেন আমি ওনাদেরকে বলবো যে আপনাদের অনেক সময় স্কুল নিয়ে যে অনেক সময় কথাবার্তা বলেন, সেগুলো আমার কাছে কথা আপনারা আসেন অবশ্য, তো সেইগুলো কিভাবে পূরণ করা যায় নিশ্চয়ই সেগুলো আমরা দেখব। সরকারের তরফ থেকে আপনাদের উপর পুরো সাপোর্ট থাকবে এই আশা রেখে আবার এখানে যারা উপস্থিত হয়েছেন আজকের এই সুন্দর দিনে মহতী অনুষ্ঠানে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মহোদয়কে।